ARC 750 ভার্সেস RTX 3060 দ্য নিউ টক অফ দ্য টাউন। এই দুয়ের মারামারির মাঝে এই দুইটাকে আমার হাতে পাওয়ার পর আমার অবস্থাটা কিরকম? ওকে, এই দুইটা জিপিউর কম্পারিজন নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করছে যে কীরকম, ফোরাম বলেন, ইউটিউব ভিডিও বলেন, সব জায়গায় কিন্তু কমেন্টেড ছড়াছড়ি, বিকজ ARC 750 হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য 3060 কিলার। এই ভিডিওতে আমরা মোটামুটি এই দুইটার মারামারি দেখাবো যে কীরকম বেঞ্চমার্ক বা সিনথেটিক বেঞ্চমার্ক, গেমিং বেঞ্চমার্কে কেমন করলো, সব কিছু নিয়ে মোটামুটি ব্রিফ একটা কথাবার্তা হবে, আর লাস্টে একটা ভার্ডিক্ট থাকবে যে কোনটা আসলে বেটার। তো চলুন দেরি না করে চলে যাক আজকের ভিডিওতে। সবাই যেমনটা জানেন, ইন্টেলের রেপুটেশন কিন্তু সবসময় ছিল তাদের প্রসেসর নিয়ে, কোর সিরিজের প্রসেসর নিয়ে। বাট তারা যখন আর্ক সিরিজের গেমিং লাইন আপের জিপিউতে নামলো, এই জিপিউটাতে এসে ওরা ওদের সফিস্টিকেসিটা দেখাতে চাইছে। বাট কতটুকু দেখাতে পারছে, টিম ব্লু কি টিম গ্রিনের সাথে নতুন ফাইটে হারাতে পারবে কিনা তা দেখবো আমরা। এই ভিডিওটা বেসিক্যালি কোনো আপনার হচ্ছে স্পেক দেখাই দিব সেরকম কোনো ভিডিওটা না, এখানে একটা বেঞ্চমার্ক আমরা করে দেখাবো দুইটার। বাট তারপরেও তর্কের খাতিরে একটু আপনাদের স্পেকটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম যাতে কম্পেয়ার করতে ইজি হয়। আর্ক যদি আমরা দেখি, আর্কটা মেইনলি ইন্টেলের ফার্স্ট জেনারেশন জিপিউ অ্যালকেমিস্ট আর্কিটেকচারের একটা 6 ন্যানোমিটার TSMC ফ্যাব্রিকেশনের SCM G10 DG12 512 প্রসেসর দেওয়া এটার মধ্যে জিপিউ ইঞ্জিন, যেটা এটার কোর বেস ক্লক স্পিড 2050 মেগাহার্জ অ্যান্ড বুস্টে প্রায় 2400 মেগাহার্জ পুশ করে। অ্যানাদার হ্যান্ড 3060 8 ন্যানোমিটার এমপিআর আর্কিটেকচারে স্যামসাংয়ের ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর একটা জিপিউ, এটার কোর বেস ক্লক 1320 অ্যান্ড বুস্টে মোটামুটি 1777 পর্যন্ত যায়। আর যেখানে 256 বিটের মেমোরি বাস স্পিড দেয়, এনভিডিয়া আমাদের 3060 8GB এডিশনটা হচ্ছে 128 বিট বাস স্পিডের দেয়। দুইটা 8GB DDR6 দিয়ে আসে। এনভিডিয়ারটাতে আপনার টেনসর কোর হচ্ছে 112টা, ওয়েদারেস আরকে কিন্তু প্রায় 4 গুণ, টেনসর কোর 448টা। আরটি কোর দুইটাতেই সেম 28টা করে আরটি কোর কাউন্ট। অ্যান্ড টিডিপি যদি বলি, এনভিডিয়ারটা 170 ওয়াটের মতো যায়, আর আর্ক হচ্ছে আপনার 228 ওয়াট ম্যাক্সিমাম পুশ করা যায়। এটা 8 পিনের কানেক্টর লাগে চালাতে, অ্যান্ড এটা 6 পিনের। এখন এটা ছিল ছোট করে এদের একটা স্পেকের বিবরণ। প্রথমে আর্কের প্রোজ অ্যান্ড কনস নিয়ে কথাবার্তা বলতো। আর্ক জিপিউটা যদি বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি, খুবই বিফি একটা, খুবই মিনিমাল গোছের জিপিউ। সেই তুলনায় 3060 8GBটা কিন্তু একেবারে হালকা পাতলা একটা জিপিউ, তেমন কোনো ওজনই নেই। এখানে একটা কথা আছে, অনেকেই কিন্তু জানেন যে 3060 8GB যেটা, সেটা কিন্তু 3060 12GBর একটা স্টেপ ডাউন ভার্সন, অর্থাৎ ভিতরের কনফিগারেশনও চেঞ্জ রয়েছে। এনভিডিয়া এই জিনিসটা রিসেন্ট ইয়ার ধরে করতেছে, উইচ ইজ নট এ গুড প্র্যাকটিস অফকোর্স। তাহলে কথা হচ্ছে, কেন আমি 3060 8GBটা নিলাম, 12GBটা নিলাম না? আমাদের আর্কের প্রাইসিংটা দেখতে হবে। এটার MSRPটা $250, বাট বাংলাদেশে এটা 34,000 থেকে 35,000-এর আশপাশে ঘোরাফেরা করে। আর সেই ক্ষেত্রে 3060 8GB আমার যেটা গেমিং OC গিগাবাইটের রয়েছে, এটা কিন্তু প্রায় 43,000 টাকার মতো প্রাইস। অ্যান্ড 3060 12GB যেটা, সেটা প্রায় 45 থেকে 46,000 টাকার প্রাইস। তো এইটার কম্পিটিটরে 35,000 রেঞ্জে আসলে কোনো এনভিডিয়ার জিপিউ নাই বলতে গেলে। এটা সমকক্ষ 3050 যেটা আছে, এটা কিন্তু এটা থেকে অনেকটাই আন্ডার পাওয়ার। হ্যাঁ, 3060 কিলার বলা হয় A750-কে, যেটা আমরা বেঞ্চমার্কে কিন্তু দেখতে পারবো যে কতটুকু A750 আসলে নামের প্রতি জাস্টিফিকেশন করতে পারছে। বাট তারপরে 8GBটা নিলাম, কারণ এই দুইটার প্রাইসটা কিছুটা হলেও কাছাকাছি। তো প্রথমে যদি আমরা একটু আর্কের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলি, হাতে কলমে আর্কের মাসেল পাওয়ার স্ট্রেংথ অনেকটাই বেশি। আর্কের যে আপনার কনফিগারেশন, সেটা কিন্তু এনভিডিয়া থেকে বেশ বিফি। হ্যাঁ, মেমোরি ব্যান্ডউইথ বলেন, তারপর কোর ক্লকের যে থেকে পুশ বলেন, সব দিক দিয়ে কিন্তু আর্ক অনেকটা এগিয়ে রয়েছে। ইভেন আর্ক প্রথম জেনারেশনে কিন্তু 2 GHz কোর ক্লক স্পিড কিন্তু পার করতে পারছে। এই গেল মোটামুটি এই হিসাবে আর্কের বেঞ্চমার্কেও কিন্তু আমরা সেটার প্রতিফলনটা দেখতে পারি। হ্যাঁ, কিন্তু আর্কের কনসগুলো কি? আর্কের কনসগুলো হচ্ছে রিসাইজেবল বার সাপোর্ট, অর্থাৎ আর্কের চলার জন্য রিসাইজেবল বার সাপোর্ট লাগে, যেটা মাদারবোর্ডের বায়োস থেকে আপডেট করে নেয়। এই সাপোর্টটা যেসব গেমে নেয়, সেই সব গেমগুলো কিন্তু আর্কে একটু স্ট্রাগল করে। তারপর যদি বলি, DirectX 11-এর ফুল সাপোর্ট এখনও আর্কে আসেনি, অর্থাৎ DirectX 11 সাপোর্টের যে গেমগুলো রয়েছে সেগুলো একটু স্ট্রাগল করে, কিন্তু DX12-এ কিন্তু সমস্যা হবে না। অর্থাৎ আপনার যদি পুরান গেম খেলতে হয়, সেক্ষেত্রে আপনার এটা ড্রাইভার আপডেট কিন্তু এখনও ফুল ফেজ আসে নাই, আরও আসবে সামনে, যদিও ওরা অনেক ট্রাই করছে, সেক্ষেত্রে একটু সমস্যা।
নো কাস্টম কার্ভ, অর্থাৎ আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ বা ইন্টেলের যে কন্ট্রোল সেন্টার সেটা দিয়ে আপনি ফ্যানের কাস্টম কার্ভটা এডিট করতে পারবেন না ইজিলি। দেয়ার ইজ আ বাইপাস ওয়ে, যদি আপনারা চান সেটা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই দিতে পারি এটা কেন। অর্থাৎ সোজা উপায়ে এখন পর্যন্ত নয়, ইন্টেল পরবর্তী আপডেটে আনতে পারে। ডাইরেক্টএক্স থেকে ভালকানে এটা শিফট হওয়াটা একটু ঝামেলা। ভালকানে কিন্তু আমরা গেমিংয়ের অপটিমাইজেশনটা বেশি পাই, সেটা একটু ভালকানটা এখনও এটার মধ্যে ওইভাবে আসেনি সাপোর্টটা, যদিও সাপোর্ট রয়েছে বাট ড্রাইভার এখনও পুশ করেনি। কয়েকটা সিনথেটিক বেঞ্চমার্ক আর্ক A750-তে আনঅ্যাভেলেবল দেখা, যেমন ভিরে4, স্কেচআপ, ভিরে, এগুলো কিন্তু আর্কের RTX জিপিউর অর্থাৎ RTX যে কোরগুলো রয়েছে সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারে না। হয়তো আরেক দুইটা বেঞ্চমার্ক সফটওয়্যার আপডেট আসার পর এটা সেই কাজটা করতে পারবে। অ্যান্ড গেম ক্যাপচার এখনও সব গেমের জন্য অ্যাভেলেবল না, যেটা কিন্তু এনভিডিয়া স্টুডিওতে অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড XeSS যেটা অর্থাৎ আর্কের যেটা নিজস্ব DLSS রয়েছে, DLSS 3, সেটার তুলনায় XeSS কিন্তু একটু সামান্য স্টেপ ডাউন কোয়ালিটি দেয়, স্বাভাবিক, কারণ DLSS এখন থার্ড জেনারেশনে রয়েছে। অন্যদিকে RTX 3060 8GB কনটা হচ্ছে এটা একটা 3060 12GB একটা স্টেপ ডাউন। এইটার যে মাসেল পাওয়ার সেটা কিন্তু খাতা কলমের হিসাবে এটা থেকে কম, হ্যাঁ, যেটা আমরা বেঞ্চমার্কে দেখতে পারবো। কিন্তু এনভিডিয়া এতদিন ধরে জিপিইউ মার্কেটে রয়েছে, এটার কিন্তু একটা অপটিমাইজেশন বলেন বা হচ্ছে সব জিনিসের সাথে যে কম্প্যাটেবিলিটি বলেন সেটা কিন্তু অনেকটাই এনভিডিয়ার বেশি। অর্থাৎ মোদ্দা কথায় গিগাবাইটে একটা বেশি হচ্ছে ভালো ইকোসিস্টেম, অর্থাৎ ভালো অপটিমাইজেশন ডেলিভার করবে। বাট আর্কের মাসেল পাওয়ার অবশ্যই বেশি, অ্যান্ড যেহেতু ইন্টেলের জিপিইউ হওয়ার কারণে কিন্তু ইন্টেল কিন্তু কোনো রাস্তাঘাটের কোম্পানি না যে জিপিইউ ছাড়লাম হয়ে গেল। দে উইল অফকোর্স কনসিস্টেন্টলি প্রোভাইড আপডেটস, যেটা দিয়ে কিন্তু এটা ওভারকাম করতে পারবেন। এই বাজেটে আমার মনে হয় আর্কের টক্করটা 3060-এর সাথে বেশ ভালো মধ্যে হবে। কন্টেন্ট ক্রিয়েশন সেকশনে আসা যাক। কন্টেন্ট ক্রিয়েশন সেকশনে 3060 এনভেক এনকোডার রয়েছে, ইন্টেলের কিন্তু কুইক সিঙ্ক এনকোডার রয়েছে। অ্যান্ড দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর্ক নিয়ে আসছে সেটা হচ্ছে AV1 এনকোডিং এর রেন্ডার সাপোর্ট। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু RTX-এর 40 সিরিজের গ্রাফিক্স কার্ডে রয়েছে, এটা কিন্তু এখানেও নেই। এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ যেটা কিন্তু হচ্ছে আর্ক আপনাকে দিচ্ছে, অর্থাৎ আপনারা যারা ভিডিও রেন্ডারিং করবেন তাদের কিন্তু খুব সুবিধা হয়ে যায়। একটু আজকের টেস্ট সিস্টেমটা বলে দিই। এই পিসিটা আমরা যেটা ইউজ করছি সেটাতে একটা ইন্টেলের 13400 কোর i5 13 জেনারেশন প্রসেসর রয়েছে, যেটা ম্যাক্স ক্লক স্পিড 4.6 GHz পর্যন্ত, 16GB এর আমরা DDR4 কোর্সার LPX ভেঞ্জেন্স র্যাম ইউজ করেছি। অ্যান্ড মাদারবোর্ড হিসাবে আমাদের রয়েছে MSI ম্যাগ B660M বাজুকা মাদারবোর্ডটি। এটা হচ্ছে আমাদের মোটামুটি টেস্ট সিস্টেম, সাথে একটা 500GB এর Zen 4 SSD রয়েছে। এটাতে আমরা দুইটা জিপিইউকে বেঞ্চমার্ক করে আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। তাহলে এবার পালা বেঞ্চমার্ক দেখার কোন জিপিইউটা কেমন করলো। প্রথমে আমরা গিগবেঞ্চ, ওপেনসিএল আর ভালকানটার রেটিং নিয়ে নিই একটু। গিগবেঞ্চে যখন আমরা ওপেনসিএল করি তখন ইন্টেল আর্ক জিপিইউটি ওপেনসিএলে প্রায় 98K প্লাস স্কোর পুশ করেছে, যেটা কিন্তু হিউমাঙ্গাস একটা স্কোর ছিল। অপরদিকে এনভিডিয়া কিন্তু 88,000-এর মতো স্কোর পুশ করেছে। তারপর যখন আমরা ভালকানের টেস্টিংয়ে বসালাম তখন কিন্তু ভালকানে ইন্টেল আর্ক প্রায় 1,01,000 প্লাস স্কোর পুশ করেছে। অ্যান্ড সেই ক্ষেত্রে RTX 3060 কিন্তু বেশ পিছিয়ে ছিল, মাত্র 83,000 স্কোর পুশ করেছে। গিগবেঞ্চের পর আমরা এরপর জিপিইউর স্ট্রেস টেস্ট করা একটা সফটওয়্যার MSI কম্বাস্টারে দুইটা জিপিইউকে স্ট্রেস টেস্ট করতে বসে। কম্বাস্টারে আমরা যখন 1080p-তে দুইটা জিপিইউকে বেঞ্চমার্ক করি তখন RTX 3060-টি মাত্র 45 FPS ধরে রাখছিল, যেখানে ইন্টেলের আর্ক জিপিইউ কিন্তু প্রায় 74 FPS অ্যাভারেজে ধরে রাখছিল। এরপর আমরা আরেকটু স্টেপ আপ করি এবং 2K রেজলিউশনে স্ট্রেস টেস্টটা করি। 2K রেজলিউশনে কম্বাস্টারে আর্ক প্রায় 61 FPS ধরে রাখছিল, অ্যান্ড 3060 প্রায় 34 FPS-এর মতো রাখছিল। বলাই যায় যে আর্ক কিন্তু এখানে প্রায় দ্বিগুণ পারফরমেন্স করেছে 3060 থেকে। এরপর আমরা 3D মার্ক, ওয়াইল্ডলাইফ আর টাইম স্পাই হচ্ছে এই দুইটা জিপিইউকে স্ট্রেস টেস্ট অ্যান্ড বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই। 3D মার্কে স্ট্রেস টেস্টটা শেষ হওয়ার পর ওভারঅল স্কোর করে জিপিইউটি 7430 আর ইন্টেলের আর্ক জিপিইউটি 12,000 প্লাস স্কোর পুশ করে, যেটা কিন্তু অনেকটাই বেশি ছিল 3060 থেকে। লাস্টে আমরা ব্লেন্ডারে এই দুইটা জিপিইউকে টেস্ট করতে বসে দিই। ব্লেন্ডার কিন্তু ইন্টেল জিপিইউর জন্য এখনও অতটা অপটিমাইজড হয়নি, তাই স্কোর কিছুটা কম আসে। এইখানে মনস্টার, জাঙ্ক আর ক্লাসের স্কোরগুলো একটু আপনারা চার্টে দেখে নেন, তাও কিন্তু নেক টু নেক স্কোর ছিল, তা কিন্তু বলতেই হবে। এরপর কিন্তু প্রোডাক্টিভিটি টাইমে আমাদের জিনিসটা দেখতে হবে। আমরা ভিঞ্চি দ্য রিজলভে একটা ফুল এইচডি প্লাস ভিডিও নানা রকমের ফিউশন সেট করে অ্যান্ড কালার গ্রেড করে অনেক রকমের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার পর ভিডিওটাকে রেন্ডার দিই।
রেন্ডারের সময় কিন্তু আমরা 3060-তে যথারীতি NVENC এনকোডারে H264-এ রেন্ডার করি অ্যান্ড রেন্ডারটি 3060 2 মিনিট 28 সেকেন্ডে শেষ করে 11 মিনিটের একটা ভিডিও। কিন্তু সেম ভিডিও আমরা যখন AV1 অর্থাৎ আরও বেটার এনকোডারে বেটার কোয়ালিটি নিয়ে আমরা যখন ভিডিওটা পুশ করি তখন কিন্তু ফাইল সাইজটা বড় হয়, কিন্তু সেটা ইন্টেল জিপিইউটি মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলে। এটা কিন্তু একটা হিউজ সাইন অফ বেনিফিট ছিল। এরপর পালা আমাদের গেমিং বেঞ্চমার্কগুলো দেখ। এই দুইটা জিপির ব্যাটেলে আমরা প্রথমে ওয়াচডগ লিজিয়ন নিয়ে খেলতে বসেছি। ওয়াচডগ লিজিয়নে আমরা প্রথমে ভেরিআই প্রিসেটের রে ট্রেসিং অফ করে দুইটা জিপিউকে বেঞ্চমার্ক করি। এই অবস্থায় RTX 3060 8GB জিপিউটি ভেরিআইতে অ্যাভারেজে 90 FPS অ্যান্ড 1% লোটে 71 FPS পুশ করছিল। সেদিকে ইন্টেল আর্ক জিপিউটি অ্যাভারেজে 92 FPS অ্যান্ড 1% লোতে 72 FPS এর মতো পুশ করছিল, যেটা কিন্তু বেশ নেক টু নেক একটা পারফরমেন্স। এরপর আমরা রে ট্রেসিংটা অন করে মিডিয়াম মোডে রাখি, আর তখন আর্ক জিপিউটি অ্যাভারেজে 62 FPS অ্যান্ড 1% লোটে 52 FPS অ্যান্ড RTX 3060 জিপিউটি RT অন করার পর 52 FPS অ্যাভারেজ অ্যান্ড 1% লোটে 43 FPS এর মতো ধরে রাখছিল। লিজিয়ন শেষে আমরা স্পাইডারম্যানের রিমাস্টার্ড মাইলস মোরালস গেমটা খেলতে বসেছে, যেটা একটা PS4 পোর্ট গেম। এখানে কিন্তু রিসাইজেবল বারের সাপোর্ট না থাকার জন্য ইন্টেল জিপিইউ স্ট্রাগল করার কথা ছিল, কিন্তু আমরা দেখি যে দুইটা জিপিইউ সেট করার পর ইন্টেলের জিপিইউটি প্রায় 88 FPS অ্যাভারেজে ধরে রাখছিল অ্যান্ড RT অন করলে সেটা 64 FPS এ ডাউনগ্রেড করছিল। সেদিকে এনভিডিয়া জিপিইউটি কিন্তু প্রায় 73 FPS অ্যাভারেজে ধরে রাখছিল ভেরিয়া অ্যান্ড RT অন করলে 62 FPS এর মতো ধরতে পারতেছিল। এরপর আমরা মাইক্রোসফটের ফোর্জা হরাইজন 5 গেমটা খেলে ফেলি। ফোর্জা হরাইজন 5 গেমটা আর্কের জন্য আমার যে ফাইলটা ছিল সেটা কিন্তু অতটা অপটিমাইজ ছিল না, কারণ ফাইলটা অনেক আগের ছিল। তারপরও আর্ক এখানে 135 FPS কনস্ট্যান্ট মোটামুটি ধরে রাখছিল অ্যাভারেজে, মাঝে মাঝে অনেকটা বাড়ছিল, কিন্তু RTX 3060 জিপিইউটি এখানে 137 FPS এর মতো অ্যাভারেজে ধরে রাখছিল। ফোর্জা শেষে আমরা হিটম্যান গেমটা আলট্রা সেটিংস আলট্রা প্রিসেটে সেট করে খেলি। আলট্রা প্রিসেটে হিটম্যান আর্ক জিপিইউতে প্রায় 130 FPS এর মতো অ্যাভারেজ রাখতে পারছিল, যেখানে এনভিডিয়া 3060 8GB এডিশনটি 114 থেকে 15 FPS এর মতো অ্যাভারেজে রাখতে পারছিল, যেটা কিন্তু দুইটা জিপিইউ বেশ ভালো করেছে, বাট ইন্টেল কিন্তু অনেকটাই এগিয়ে আমার বলতেই হবে। লাস্টলি আমরা শ্যাডো অফ দ্য টুম রেইডার গেমটা দুইটা জিপিইউতে সিনথেটিক বেঞ্চমার্কে দিয়ে দিই। এই সময় পুরা বেঞ্চমার্কটা শেষ করার পর ইন্টেলের আর্ক জিপিইউটি 123 FPS অ্যাভারেজে ধরে রাখতে পারছিল, যেখানে RTX 3060 জিপিইউটি কিন্তু 113 FPS এর মতো ধরে রাখতে পারছিল। উল্লেখ্য যে এই দুইটা ক্ষেত্রেই কিন্তু RT অফ করে রাখছিলাম, আর XeSS আর DLSS সব বেঞ্চমার্কে অফ ছিল, কারণ আমরা জিপিইউর র মাসেল পাওয়ার দেখতে চেয়েছি। সব ক্ষেত্রেই কিন্তু মোটামুটি দেখা যায় যে আর্ক কিন্তু অনেক ক্ষেত্রে 20 থেকে 25% বেটারও পারফর্ম করেছে আমাদের গেমিং বেঞ্চমার্কে। দুইটা কার্ডেরই একটু থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে হালকা কথা আমি বলে দিই। এই কার্ডটা RK750, এটি ইন্টেলের ফাউন্ডার এডিশন কার্ড। এখানে কিন্তু ওরা মেইনলি সফিস্টিকেশন দিকে তাকানোর ট্রাই করেছে বেশি, খুবই মিনিমাল বিল যেমনটা আমি বলছিলাম। তো এখানের কার্ডের যে ফ্যানের RPM সেটা কিন্তু মোটামুটি 1300 থেকে 1400-তে ম্যাক্সে রোটেট করে 1300-র মধ্যেই থাকে আর কি। তো এটা যখন হিট হয় মোটামুটি 19 ডিগ্রি সেলসিয়াসের সিলিং কিন্তু টাচ করে। ওয়েদার গিগাবাইট গেমিং ওসি, এটা কিন্তু একটা ওসি বেস্ট কার্ড অ্যান্ড এটার কুলিংয়ে কিন্তু অনেকটা মনোযোগ দেওয়া হয়েছে, ফ্যানগুলোর ডায়ামিটার বড় করা হয়েছে অ্যান্ড এটা প্রায় 2200 RPM-এ ঘোরে অ্যান্ড মোটামুটি 80-82-র মধ্যে এটা টেম্পারেচারটা সেটেল করে। তাহলে ফাইনাল কনক্লুশনে কি বলা যায় কোনটা আসলে নেওয়ার মতো? আমি বলবো দ্য মেইন কি লাইন অফ দ্য ভিডিও ইজ আর্ক হ্যাজ মোর মাসেল পাওয়ার, নো ডাউট। এনভিডিয়া হ্যাজ মোর বেটার কনসিস্টেন্সি। বাট আমি একটা ব্যাপার যদি আপনারা চিন্তা করেন, এই জিনিসগুলো না আসলে দামের উপর ডিপেন্ড করে কিছুটা, মার্কেট স্ট্যাটাস। যখন আর্কের আরও ভ্যারিয়েন্ট আসবে, অর্থাৎ AIB পার্টনাররা নিয়ে আসবে, গিগাবাইট, অ্যাস্ট্রক বা হচ্ছে PN1 নিয়ে আসবে, তখন কিন্তু আর্কের দামটা আরও সাবসিকুয়েন্টলি কমবে। অ্যান্ড MSRP বিচারে এটা একটা $250 কার্ড, অ্যান্ড এটা স্টার্টিংয়ে $300 আশপাশে ছিল। আমার সাজেশন থাকবে 3060 8GBটা আপনারা স্কিপ করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 3060 12GBর সাথে কিন্তু আর্ক একটা ভালো নেক টু নেক করতে পারে। 8GBকে তো কয়েকটা জায়গায় বিট করে দেয় বা সিমিলার লেভেলের পারফরমেন্স করে, সেটা আপনারা দেখলেনি। আমার অবশ্য গেমিং বেঞ্চমার্কে একটা সমস্যা ছিল কি, গেমের ফাইলগুলো বেশ পুরনো, ওরা কিন্তু এখনও আর্ককে ওইভাবে ধরতে পারে না, যেহেতু আপডেট আসে না। হ্যাঁ, তাও কিন্তু দেখা যায় যে ক্ষেত্র বিশেষে আর্ক প্রায় 20% বেশি পারফরমেন্স করছে 3060 8GB থেকে। সো ডেফিনেটলি আপনার বাজেট যদি জিপিইউর পিসের 35,000 টাকা হয়, আপনারা চোখটা বন্ধ করেন, এটাতে যান, আর্কে যান। কারণ হচ্ছে আর্ক আপনাকে নতুন যেই গেমগুলো রয়েছে স্পেশালি খুবই ভালো সাপোর্ট দিয়ে দিবে। রিসাইজেবল বার্নের সাপোর্টটা রয়েছে, এটাতে আপনার PS4 পোর্টের গেমে একটু হালকা
ঝামেলা হতে পারে, ঝামেলা বলতে কি FPS কিছু কম আসতে পারে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট DX11-এর সাপোর্টটা আশা করা যায় শীঘ্রই ইন্টেল কিন্তু পুশ করবে। বাট আপনারা যদি মনে করেন যে না, ইউ ওয়ান্ট টু বি কনসিস্টেন্ট, তাহলে এটার সাথে যান। এটাতে ডেডিকেটেড ইনভেস্টমেন্ট করা রয়েছে, গেমিংও পারফরমেন্স ভালো, RTX-টা মোর স্টেবল, অর্থাৎ রে ট্রেসিংটা DLSS 3 পেয়ে যাবেন। অ্যান্ড ফার্দার আপডেট NVIDIA কিন্তু সবসময় আপডেটে ভালো কিছু দেওয়ার ট্রাই করে। বাট আমার মনে হয় ইন্টেলের কিন্তু এখন থার্ডটা জিপিউর মার্কেটে এরকম হচ্ছে, যেখানে NVIDIA কিন্তু আস্তে আস্তে এভাবে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এইটা আপনারা নিতে পারেন, স্পেশালি ফর যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু ওদের AV1 এনকোডিং সাপোর্ট অ্যান্ড কুইক সিঙ্কের কারণে কিন্তু ইনভেন্টকে আপনারা একটু পাশ কাটাতেও যেতে পারেন। বাট আপনার বাজেট যদি হয় 45-46 হাজার টাকা জিপিউর পিছে, you can go for 3060 12GB. That will be more suited, more AC capable, OC capable, because এটার OC capability ফাউন্ডেশন কার্ড হিসেবে এখন একটু কম রয়েছে আর কি। হ্যাঁ, এআই পার্টনাররা হয়তো বা টিউন করলে আরও বেটার করতে পারে, সেটা পরবর্তী বিষয়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি সব মিলে, আমি যদি পার্সোনালি বলা হয় যে তোমার বাজেট ধরো একটা মডারেট, তুমি কোনটা নেবা? অ্যাজ আ রিভিউয়ার আই উইল গো ফর আর্ক, বিকজ আই অলওয়েজ ট্রাই নিউ থিং। অ্যান্ড এটা আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে মেন হাঙ্গারনেসটা আছে, রেন্ডারিং, তারপর কালার গ্রেডিং বা টাইমলাইন এডিটিং, সেটা খুব ভালো মতো আমাকে দিয়ে দেয়। এটা প্রায় 6-7-8 হাজার টাকা আমাকে এক্সট্রা ক্যাশ বাঁচিয়ে দেয়। আর যদি মনে করে যে আমার হাতে বাজেট রয়েছে, আই উইল গো ফর 3060 12GB। আর যদি মনে হয় যে না, 3060 আপনারা নিতে পারেন, এটা আপনাদের উপর ডিসিশন, যারা NVIDIA ফ্যান রয়েছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। এই দুইটা জিপিউ আপনার টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন, বিল্ড আকারে, বিল ছাড়া। এরকম আরও ভিডিও পেতে চাইলে কম্পারিজন কমেন্ট করতে পারেন, বেঞ্চমার্ক সহ অফকোর্স। অ্যান্ড আপনার ভিডিওতে লাইক দেবেন ভালো লাগলে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম। ততদিন জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি ক্যাচ ইউ অন দ্য নেক্সট।